আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক রসায়ন, বান্দরবান ক্যান পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণী অধ্যায় নিয়ে আলোচনার জন্য। এই পাঠ শেষে তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানতে পারবে। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের সংজ্ঞা বলতে পারবে, দাতব ধর্ম ব্যাখ্যা করতে পারবে, অদাতব ধর্ম ব্যাখ্যা করতে পারবে। আমরা এক নজরে আধুনিক পর্যায় সারণীটা একটু দেখি। কেন দেখব? দেখো, আমরা বিভিন্ন পর্যায় এবং গ্রুপ সম্পর্কে ক্লাসে আগে পড়িয়েছি, আমরা জানি। তারপর আমি একটু আলোচনা করতেছি যে আধুনিক পর্যায় সারণীতে তোমার পর্যায় আছে কয়টা। এই যে আনুভূমিক যেগুলা রেখা, আনুভূমিক যে সারি, এগুলো হচ্ছে কি, এগুলোর বলা হয় কি পর্যায়। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7টা পর্যায় আছে পর্যায় সারণীতে। আর গ্রুপ দেখো, যেটা উল্লম্ব বা খাড়া স্তম্ভ, কলাম, এগুলোকে বলা হয় কি গ্রুপ। তো গ্রুপ আছে কয়টা দেখো, এই যে 1 থেকে শুরু করে এখানে 18টা পর্যন্ত গ্রুপ আছে। তো আমরা আধুনিক পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপটা একটু ধারণা নিলাম। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এখন দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই সংজ্ঞাটার দিকে একটু তাকাও। মৌলের ইলেকট্রন বিন্যাস এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পরিবর্তিত হয় থাকে এবং একটি নির্দিষ্ট সংখ্যা, যেমন 2, 8, 8, 18, 18, 32, এই পরপর পুনরায় আবার কি হয়, আবর্তিত হয়। আমরা জানি যে প্রথম পর্যায়ে তোমার মৌল আছে 2টি, তারপর দ্বিতীয় পর্যায়ে আছে 8টি, তৃতীয় পর্যায়ে 8টি, চতুর্থ পর্যায়ে 18টি, পঞ্চম পর্যায়ে 18টি, ষষ্ঠ পর্যায়ে 32টি, আবার সপ্তম পর্যায়ে 32টি আছে। তো এইভাবে কিন্তু 2-এর পরে আবার আমরা কি হয়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়ে আবার একটা নির্দিষ্ট সংখ্যা পরপর, এই নির্দিষ্ট সংখ্যাগুলো পরপর পুনরায় আবার আবর্তিত হয়। মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস পরিবর্তনশীল এসব ধর্মাবলীকে পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। যেমন এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে দাতব ধর্ম, অদাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই বিষয়গুলো আছে। আমরা আজকে চেষ্টা করব দাতব এবং অদাতব ধর্ম সম্পর্কে আলোচনা করার জন্য। দাতব ধর্ম মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম, এটা সম্পর্কে আমরা এখন ব্যাখ্যা করব। এখন দেখো, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে কি বলে, ধাতু বলে। আর ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে দাতব ধর্ম বলে। আমরা জানি যে যে সকল মৌলগুলো এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, আর ইলেকট্রন ত্যাগ করলে আমরা জানি ধনাত্মক আয়নে পরিণত হয়, আর ওই মৌলগুলোকে বলা হয় কি ধাতু। ধাতুর ইলেকট্রন ত্যাগের যে ধর্মটা, সেটা হচ্ছে কি ধাতব ধর্ম। আর এখন আমরা প্রমাণ করবো এটা একটা কি পর্যায়বৃত্ত ধর্ম। এখন দেখো, যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেই মৌলের দাতব ধর্ম তত বেশি হবে। খুব মনোযোগ দিয়ে দেখো, পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে, একটু আগে আমি পর্যায় সারণীটা তোমাদেরকে দেখিয়ে আসছি, বাম থেকে ডানে গেলে সর্ববস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায় না। আমি এরপরের স্লাইডে একটা চিত্র দেখাচ্ছি, দেখো এই চিত্রগুলোর দিকে তাকাও। এই যে দেখো, এখানে কিন্তু এই যে লিথিয়ামের ইলেকট্রন কয়টা, 3টা, কার্বনের কয়টা, এই যে 1, 2, 3, 4, 5, 6টা, আবার ফ্লুরিনের কয়টা, 9টা। দেখো, এই যে তার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার কি শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। আমরা আবার আগের স্লাইডের দিকে যাই, দেখো এই যে দেখো, তাহলে এই যে ডানে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায় না। ফলে শেষ শক্তিস্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ছোট হয়। অর্থাৎ যেহেতু শক্তিস্তরের
সংখ্যা বাড়তেছে না, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। আর নিউক্লিয়াসের আকর্ষণ তখন শেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি বৃদ্ধি পেয়ে যায়। আর যখন বৃদ্ধি পায় তখন এই পরমাণুর আকারটা কি হয়, ছোট হয়। তাই সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। ফলে তার দাতব্য ধর্মটা কি পায়, হ্রাস পায়। অর্থাৎ একই পর্যায়ের পরমাণুর আকার হ্রাসের সাথে সাথে দাতব্য ধর্ম হ্রাস পায়। আবার এই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো তোমরা দেখবে তাহলে এখানে বুঝতে পারবেন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এখানে দেখবে সবচেয়ে বেশি ইলেকট্রন আছে ফ্লুরিনে, আর সবচেয়ে কম আছে এখানে লিথিয়ামে। তো ফ্লুরিনের বাট প্রত্যেকটার কিন্তু তোমার শক্তিস্তর এখানে 2টা করে, 2টার বেশি কারো শক্তিস্তর নাই। কিন্তু লিথিয়ামের যেহেতু ইলেকট্রন সংখ্যা কম, নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের আকর্ষণ কম হওয়ার কারণে তার আকারটা ফ্লুরিনের চেয়ে অনেক বড় হয়। আর ফ্লুরিনের আকার এখানের সবগুলা মৌলের চেয়ে কী হয়, ছোট হয়। আর যখন মৌলের তার আকারটা ছোট হয় তখন সে সহজে কী করতে পারে না, ইলেকট্রনটাকে দান বা ত্যাগ করতে পারে না। আর যেহেতু সহজে দান বা ত্যাগ করতে পারে না, তাহলে তার ধাতব ধর্ম তত কী পায়, হ্রাস পায়। এই যে আমি এখানে সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে আমি ওই যে তোমাদের একটু আগে দেখিয়েছিলাম এই মৌলগুলা দেখো, এখানে সবচেয়ে ছোট কোনটা, এই যে ফ্লুরিনের আকার সবচেয়ে ছোট, আর লিথিয়ামের আকার কি বড়। লিথিয়াম সহজে এখানে ইলেকট্রন কী করতে পারবে, ত্যাগ করতে পারবে। এই জন্য লিথিয়ামের দাতব্য ধর্ম এখানে সবচেয়ে বেশি। এবার আসো গ্রুপের ক্ষেত্রে। আবার একই গ্রুপের যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের শক্তিস্তর বৃদ্ধি পায়, কিন্তু শেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না এবং পরমাণুর আকার বাড়ে। নিশ্চয়ই ক্লিয়ার যে এখানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খুব ভালোভাবে লক্ষ্য করো। কিন্তু শেষ শক্তি স্তরে দেখবা যে প্রত্যেকটা শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে একটা করে, যদি প্রথম 1 নং গ্রুপের মৌল হয়। সর্ববেশী শক্তি স্তরে ইলেকট্রন থাকবে একটা করে, কিন্তু তোমার যতই উপর থেকে তুমি নিচের দিকে যাবে দেখবে যে তার শক্তি স্তরে একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে, আর তখন তার আকার বেড়ে যায়। বহিস্থ ইলেকট্রনের দূরত্ব ক্রমশ নিউক্লিয়াস থেকে বৃদ্ধি পায়, ফলে শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কি ক্রমশ কমতে থাকে। তাই সে সহজে ইলেকট্রন কি ত্যাগ করতে পারে, ফলে তার দাতব্য ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। অর্থাৎ সোজাগত উপর থেকে নিচের দিকে গেলে তোমার পরমাণুর আকার বৃদ্ধি পায়, আর আকার বৃদ্ধি পেলে সে সহজে ইলেকট্রনটা কি ত্যাগ করতে পারে। এই জন্য তার দাতব্য ধর্ম তত কী পাবে, বৃদ্ধি পাবে। এই যে 1 নং গ্রুপের মৌলগুলো দেখো, এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই যে সিজিয়ামের এখানে আকার সবচেয়ে বড়। এই অর্থাৎ আমি এখানে নোট লিখে দিচ্ছি একটা, তোমরা দেখো। এই যে পরমাণুর আকার যত বড় হবে সে তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং দাতব্য ধর্ম তত বেশি হবে। আর আকার যত ছোট হবে দাতব্য ধর্ম তত হ্রাস পাবে, কারণ নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমবে যদি পরমাণুর আকার বড় হয়, আর পরমাণুর আকার ছোট হলে নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেড়ে যাবে। তাই সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তখন দাতব্য ধর্ম হ্রাস পাবে। এখন আমি নিশ্চিত যে তোমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারছো। আমি এরপরের স্লাইডে দেখো, এই যে আমি কয়েকটা এখানে পরমাণু দেখাই দিলাম তোমাদেরকে। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু তোমার 1 নং গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তো উপর থেকে নিচের দিকে গেলে দেখো, এই যে লিথিয়ামের আকার এখানে পটাশিয়ামের আকারের চেয়ে অনেক ছোট। সুতরাং পটাশিয়ামের দাতব্য ধর্ম এখানে সবচেয়ে বেশি হবে, কারণ সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এবার আমরা আবার আধুনিক পর্যায় সারণীর দিকে একটু লক্ষ্য করি। এতক্ষণ যে পড়ায় আসলাম, এই যে দেখো 1 নং গ্রুপ, তার 2 নং গ্রুপ, আবার এই যে 1 নং পর্যায়, 2 নং পর্যায়, 3 নং পর্যায়। এই তুমি দেখো, এই যে 3 নং পর্যায়ের মধ্যে এখানে সোডিয়াম, আর লাস্ট এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো যদি আমরা বাদ দিই তাহলে এখানে আছে কি ক্লোরিন। তো এখানে দাতব্য ধর্ম কার সবচেয়ে বেশি হবে? অবশ্যই সোডিয়ামের, কারণ সোডিয়ামের আকার বড় হবে। আবার 1 নং গ্রুপের দিকে তাকিয়ে দেখো তুমি, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে তোমার তেজস্ক্রিয় মৌল। তো এখানে লিথিয়ামের আকার ছোট, সিজিয়ামের আকার বড়, এই জন্য সিজিয়ামের দাতব্য ধর্ম এখানে বেশি হবে। ঠিক এখানেও তোমরা এই জিনিসগুলো লক্ষ্য করবে। বেরিলিয়াম, তারপরে এইভাবে প্রত্যেকটা তোমার গ্রুপের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, উপর থেকে নিচে দিকে গেলে দাতব্য ধর্ম বৃদ্ধি পাবে, আর একই পর্যায়ে যদি তুমি বাম থেকে ডানে যাও দাতব্য ধর্ম হ্রাস পাবে।
এবার আসো আমরা অদাতব ধর্ম, মৌলের একটি পর্যাবৃত্ত ধর্ম, এটা সম্পর্কে আলোচনা করি। অদাতব ধর্মের ক্ষেত্রে লক্ষ্য করো, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতব বলে। তোমরা ধাতব ধর্মটা বুঝলে এটার সম্পূর্ণ বিপরীত হচ্ছে এটা। আমার মনে হয় এটা খুব একটা বেশি তোমাদেরকে বুঝাইতে হবে না। অর্থাৎ দেখবে ওটার বিপরীত কেমন, দেখো অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। হ্যাঁ, যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে বা করতে পারে সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি, যদি একই পর্যায়ে তোমার বাম থেকে ডানে যাই, পরমাণুর আকার তত ছোট হয়, আর পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বা ইলেকট্রন সে তত বেশি সহজে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। তাহলে তার অধাতব ধর্ম বেশি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই তাহলে তার অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আবার যদি একই গ্রুপের আমি উপর থেকে নিচের দিকে যাই তখন তার অধাতব ধর্ম তত হ্রাস পাবে। কেন, আমি একটু ব্যাখ্যা করে দেখো। এই যে পর্যায় সারণী একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তর সংখ্যা কি পায় না, বৃদ্ধি পায় না। ফলে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ক্রমশ ছোট হয়। তাই সেই মৌলগুলো সহজে ইলেকট্রন কী করতে পারে, গ্রহণ করতে পারে। ফলে মৌলসমূহের অধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। অর্থাৎ একই পর্যায়ের পরমাণুর আকার হ্রাসের সাথে সাথে অধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পাবে। আকার হ্রাস পেলে অধাতব ধর্ম ক্রমশ কীভাবে বৃদ্ধি পাবে। এই যে আমি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলা তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম। এই যে এখানে অধাতব ধর্ম কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখানে সবচেয়ে কম হচ্ছে লিথিয়ামের অধাতব ধর্ম সবচেয়ে কম, মানে হ্যাঁ, আর ফ্লুরিনের অধাতব ধর্ম সবচেয়ে কি বেশি, কারণ তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, বা সে সহজে ইলেকট্রন কী করতে পারবে, গ্রহণ করতে পারবে। এবার আবার এই চিত্রগুলোর দিকে তাকাও। এই যে দেখো বোরন, তারপরে নাইট্রোজেন, আমি ফ্লুরিন লিখলাম। এখানের মধ্যে দেখো এই যে এইটার আকার সবচেয়ে বড় আর এটার আকার কি সবচেয়ে, মানে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট বা কম। সুতরাং তার ইলেকট্রন গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি থাকবে, এই জন্য তার অধাতব ধর্ম সবচেয়ে বেশি, এই তিনটার মধ্যে আর কি। এবার দেখো আমরা আবার যদি গ্রুপের ক্ষেত্রে যাই, এই যে একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের শক্তি স্তর বৃদ্ধি পায়, অর্থাৎ একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, কিন্তু শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আর বৃদ্ধি পায় না। একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে পরমাণুর আকার এখানে কী পায়, বৃদ্ধি পায়। বহিস্থ ইলেকট্রনের দূরত্ব নিউক্লিয়াস থেকে ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কমতে থাকে। তাই সে মৌলগুলো সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না। এগুলা সহজে ত্যাগ করতে পারে কিন্তু সহজে গ্রহণ করতে পারে না, এই জন্য তার অধাতব ধর্ম ক্রমশ হ্রাস পায়। এই যে তোমরা 17 নং গ্রুপের মৌলগুলোর দিকে তাকাও, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা দেখো। এই যে ফ্লুরিন এখানে কি তার এই অধাতব ধর্ম এখানে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুরিনের, কারণ তার আকার এখানে সবচেয়ে ছোট। এভাবে তোমরা এই যে আমি একটা নোট লিখে দিচ্ছি, দেখো পরমাণুর আকার যত ছোট হবে সে তত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং অধাতব ধর্ম তত বেশি হবে, আর আকার যত বড় হবে অধাতব ধর্ম তত হ্রাস পাবে। আশা করি তোমরা এটা বুঝছো। তারপর আমি আরেকটা চিত্র দেখাই, দেখো এই যে লক্ষ্য করো, এই যে তোমরা এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, দেখো ব্রোমিনের আকার অনেক বড়, এটা উপর থেকে নিচের দিকে গেছে। তাহলে ব্রোমিনের অধাতব ধর্ম ফ্লুরিনের চেয়ে কম, বা ফ্লুরিনের এখানে অধাতব ধর্ম বেশি। তাহলে আমি নিশ্চিত যে তোমরা ধাতব এবং অধাতব ধর্ম খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপর আমরা আবার আধুনিক পর্যায় সারণীর দিকে একটু লক্ষ্য করি এবং অধাতব ধর্ম বোঝার চেষ্টা করি। এই যে দেখো, এখন যদি আমি আবার 3 নম্বর পর্যায়ে আসি, সোডিয়াম এবং ক্লোরিন, এই দুইটার মধ্যে অধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে কার? এক বাক্যে তোমরা উত্তর দিতে পারবে অবশ্যই ক্লোরিনের, ঠিক না? আর এখানে সোডিয়ামের অধাতব ধর্ম কম হবে। আবার যদি আমি এই 1 নং পর্যায়ের কথা চিন্তা করি, গ্রুপের কথা চিন্তা করি, বা 2 নং এই গ্রুপের কথা চিন্তা করি, বা এই যে 17 নং গ্রুপে দেখিয়ে আসছি, এখানে এই যে অধাতব ধর্ম সবচেয়ে কম মনে করে সিজিয়ামের, আবার লিথিয়ামের বেশি হবে, এই যে বেরিলিয়ামের এখানে বেশি হবে, এই যে ফ্লুরিনের এখানে এই যে ব্রোমিনের চেয়ে বেশি, বা আয়োডিনের চেয়ে কি বেশি। তো সুতরাং ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম আমি মানে মোটামুটি একেবারে 100% শিওর যে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমি একদম সুন্দর করে সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি।
এবার বাড়ির কাজ হিসেবে তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে এটাতে লিখিয়ে দিছি আমি। দাতব্য ধর্ম মৌলের একটি ব্যাখ্যা করে, এটাও আমি ব্যাখ্যা করে দিছি, তারপরে তোমরা এগুলো শিখবা। অদাতব্য ধর্ম মৌলের একটি পর্যাবৃত্ত ধর্ম ব্যাখ্যা করো, এগুলা শিখবা, ইনশাল্লাহ তোমরা পারবা। আমি আগামী ক্লাসে তোমাদেরকে বাকি যেই পর্যাবৃত্ত ধর্মগুলো আছে, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপরে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, আর ওগুলা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো আমি আরও সুন্দরভাবে নিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।